স্বামীর মৃত্যুর ঠিক ১ ঘন্টা পর রত্না আজ জানতে পারল তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা। সে বুঝতে পারছে না কোন শোকটাকে বেশি প্রাধান্য দিবে, স্বামীর মৃত্যু নাকি তার বেইমানি। কাঁদতে ভুলে গেল সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার স্বামী খায়রুল আলম। সম্পর্কে তার খালাতো ভাইও ছিল। হাসপাতালের শেষ সময়ের সাথে এই ছিল রত্না। মৃত্যুর আগে খায়রুল তার থেকে ওয়াদা নিয়েছে যেন তার প্রিয় সব কিছুর খেয়াল এবং দায়িত্ব পালন করে রত্না। স্বামীর কথার মানে এই মুহূর্তে তার কাছে স্পষ্ট হলো। সে তবে দ্বিতীয় পক্ষের সন্তানের কথা বলেছিল। দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবন ৬ বছর খায়রুল তাকে ঠকিয়েছে, এটা ভাবতেই দম বন্ধ হয়ে এলো। তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কেউ, অথচ তার কোলে ঘুমিয়ে আছে বছর ৪ কি ৫-এর একটা মেয়ে। কাফন পরাতে পর যখন অনুমতি চাইলো লাশ নিয়ে যাওয়ার জন্য, তখন রত্নার স্বামী দ্বিতীয় স্ত্রী কণা বলল, আমি ওনার বিবাহিত স্ত্রী, আমাকে ওনার লাশটা শেষবার দেখতে দিন। কথাটা দ্রুত ছড়িয়ে পড়ল চারিদিকে। খায়রুল আলমের মা সুফিয়া খাতুন ওই মেয়ের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে চাইলে সে সুফিয়া বেগমের পা জড়িয়ে ধরে বলল, শেষবারের মতো দেখতে দিন আম্মা, আমার স্বামী আমার জীবনের রং ছিল, তাকে সাদা কাপড়ে শেষবার আম্মা দেখতে দেন। কণাকে অনুমতি দেওয়া হলো। সে স্বামীর লাশের খাটিয়ে ধরে খুব কাঁদল, যেমন স্বামীর বিচ্ছেদে স্ত্রী কাঁদে। তবে যখন রত্না সাদা শাড়ি পরিয়ে আনা হলো, সে মুখ ফিরিয়ে নিল লাশের থেকে। সবাই বারবার বলল খালেস নিয়তে মাপ দিতে, কিন্তু রত্না ফিরে চাইল না। লাশ নিয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে সে বলল, আপনার অতীব আদরের জিনিসটা আমি আমার কাছে রাখবো। কথা যখন দিয়েছি খুব যত্ন করে রাখবো। তাকে কিন্তু সতীনের সন্তান কি নিজের বলেই সত্যি মানা যায়? যায়। রত্না মেনে নিয়েছে। বিগত ১৫ বছর যাবৎ সে নিজের ২ সন্তানের সাথে সতীনের সেই মেয়েকেও পালন করেছে। মৌলিক চাহিদার সাথে বিলাসিতা দুটোও দিয়েছে। দূর থেকে দেখে সবাই ভাববে কতটা সুখী পরিবার তাদের। কিন্তু আদৌ কি সুখ রয়েছে সবার ভাগ্যে? সকালে মিঠে রোদ ফুটোফুটো করছে রুমের ভিতর। ওড়না গায়ে ব্রাশ বেরিয়ে এলো আবৃত্তি। চুলের চায়ের পানি বসাতে রত্না বেগম বললেন, কতবার বলছি একটু আগে উঠতে তোকে, আর ব্রাশ নিয়ে রান্নাঘরে আসিস কেন? বলিনি হাত মুখ পরিষ্কার করে আসবি? দিল্লি তো পুরো বাড়িটা পেস্টের গন্ধে ভরিয়ে দিতে। এখন চায়ের থেকেও পেস্টের গন্ধ আসবে। থুপ করে বেসিনে পেস্টের ফেনা ফেলেও আবৃত্তি কুলকুচি করে ফিরে আসে রান্নাঘরে। পানিতে চা পাতি দিতে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, অন্তত একটা দিন আমার সাথে ভালো করে কথা বলবে? আজকের দিনটা, আজকের দিনে কী এমন বিশেষ যে তোর সাথে আমাকে জি হুজুরি করতে হবে? কিছু না। বলো আজ কি? রাগ উঠাবি না কিন্তু। রত্না বেগমের সামনে চায়ের কাপ রেখে স্মিত হেসে সে বলল, কিছুই না মা, আমার ইচ্ছে হলো তাই বললাম। রত্না বেগম এমন নিরত্তর সহ্য হলো না। দুই গালে দুটো বসিয়ে দিয়ে বলল, বলতে বলছি বলবি, এত কথা কিসের বেয়াদব মেয়ে? মায়ের হাত থেকে নিজের বিনুনিটা ছাড়িয়ে নিতে নিতে নিচু গলায় আবৃত্তি জবাব দিল, মা, আজ আমার জন্মদিন। ক্যাম্পাসে এসে আবৃত্তি বুঝতে পারলো তার পেটে প্রচণ্ড ক্ষুধা। দেরি হয়ে যাওয়ার কারণে কিছুই খেয়ে আসতে পারেনি। ব্যাগ হাতড়ে ১৫০ টাকা পেল। এই ১৫০ টাকা দিয়ে মাসের বাকি ৭ দিন চলতে হবে। বাবা মারা যাওয়ার আগে জীবনটা কত সুন্দর ছিল, না চাইতে সব কিছু পেয়ে যেত। এমন নয় যে এখন তাদের টাকা পয়সার সমস্যা চলছে। সমস্যা হলো এখন আর তার বাবা নেই, তাই মায়ের ইচ্ছেতে সব। মায়ের শুরুতে হাজারখানেক টাকা দেয় রত্না বেগম, সেই টাকা দিয়ে পুরো মাস চলতে হয়। কোনো কিছুর অভাব নেই জীবনে, তবে যেটার অভাব রয়েছে সেটা হলো একটু শান্তি। আবৃত্তির জীবনে আরও একটি অশান্তির নাম হলো সাহারিয়া। এই যে আর মাত্র ৫টা মিনিট অবশিষ্ট আছে ক্লাস শুরু হওয়ার আগে। এই ৫ মিনিটের মাঝে সে ক্লাসে কোনোভাবে পৌঁছাতে পারবে না। আর পৌঁছাতে না পারলে আজকেও সাহারিয়ার ক্লাসটা মিস হয়ে যাবে। তৃতীয় বর্ষের মাঝামাঝি সময়ে কোনো ক্লাস মিস হয়ে যাওয়া মানে অনেক কিছু অজানা থাকা। তার মাঝে যদি সাহারিয়ার ক্লাস, তবে আলহামদুলিল্লাহ। ক্লাসের উপস্থিতির উপর যে নাম্বারটা, সেই পুরোটাই কাটা যাবে। ডিপার্টমেন্ট নয়, ক্যাম্পাসের অধিকাংশ মেয়েদের ভীষণ স্মার্ট প্রিয় স্যার কেবল আবৃত্তির জন্য জেদি, একরোখা, ডাটিয়াল এবং অহংকারী স্যার। ক্যান্টিন থেকে ৫ টাকা একটা সমোসা কিনে দৌড়ে উঠে এলো ডিপার্টমেন্টে, অথচ দরজা বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে দরজায় নক করে জিজ্ঞাসা করলো, ভাইয়া আসবো? কথাটা বলে চকিত চোখ মুখ কুঁচকে ফেললো আবৃত্তি। নিচের ঠোঁটটা কামড়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল ভুরু কুঁচকে তাকিয়েছে শাহরিয়া। সাদা শার্টে কেমন উথাল পাতাল সুন্দর লাগছে তাকে। আবৃত্তি দুটো কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, মে আই কামিং স্যার? নো, ইউ আর লেট। আচ্ছা। চলে যাওয়ার সময় শাহরিয়া তাকে ডাকলো। পায়ে কী হয়েছে জানতে চাইলে আবৃত্তি জানালো দ্রুত উঠতে গিয়ে নখে ব্যথা লেগেছে। ভেবেছিলাম এতে কাজ হবে, কিন্তু হলো না। তার মুখের উপর দরজা বন্ধ করে ক্লাস শুরু হলো শাহরিয়ার। ক্লান্ত দেহে কমন রুমে চলে গেল আবৃত্তি। ব্যাগ থেকে সামোসা আর পানি খেয়ে নিল।
ওয়াশরুম থেকে পায়ে পানি দিল। আজকে বাড়ি গেলে তাল কপালে শনি আছে। শাহরিয়া আহমেদ সম্পর্কে আবৃতি আহমেদের বড় চাচার ছেলে। বরাবর লেখাপড়ায় এই মনোযোগী ছেলেটা 27 বছর বয়সে কেবল বিসিএস কমপ্লিট করেনি, 2 বছর বিদেশ থেকে নিজের সাবজেক্টে মাস্টার্স করছে। তাকে কিনে বেছে বেছে এখানেই জব নিতে হয়েছে। আবৃতি মাঝে মধ্যে বাসায় তাকে স্যার বলে ডেকে ওঠে। হাসির লোড পড়ে যায় পুরো বাড়িতে। আর এখানে ভাইয়া বলেই ডাকলে চোখ রাঙানি তো আছে। মাঝে মাঝে তার ইচ্ছে হয় ভাইয়া আর স্যারের কম্বিনেশন তাকে সাইয়া বলে ডাকতে, কিন্তু পরক্ষণে মনে মনে নিজেকে গালি দিয়ে বলে, ছি, তুই কি অশ্লীল আবৃত্তি নিজের স্যারকে সাইয়া বলে ডাকতে চাচ্ছিস। ক্লাস করতে ইচ্ছে হলো না আর। আজ তার জন্মদিন, অথচ দিনটা কত বাজে যাচ্ছে। প্রথমে মায়ের মার, পরে ক্লাসে রেট, এখন পায়ে ব্যথা। ফিরতে পথে দোকান থেকে সামনে থেমে গেল আবৃত্তি। কেকের দোকান। কী ভেবে ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল, সেই মুহূর্তে শাহরিয়া তার বেনুনি ধরে টেনে নিয়ে গেল দোকানের ভিতরে। সাইডে একটা টেবিলে বসে পড়ল শাহরিয়া। তার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে সে। আবৃত্তি দুটো শ্বাস নিয়ে জিজ্ঞাসা করলো, সাইয়া, কি হচ্ছে এসব? আমাকে এভাবে টেনে আনার মানে কি? কথাটা শেষ হবার পূর্বে ভীষণভাবে চমকে গেল আবৃত্তি। সে ভাইয়া বা স্যার না বলে সাইয়া ডাকবে এটা ভুলেও বুঝতে পারেনি। 2 হাতে মুখ চেপে ধরে উল্টো পথে দৌড় দিল। না, এই মুখ আর দেখানোর উপায় রইল না। মনটা এত বেহায় কেন? ক্ষণে ক্ষণে রং বদলায়। কান্নার সাথে খাবারগুলো গিলে ফেলল আবৃত্তি। বাড়ি ফেরার পর এক দফা রত্না বেগমের রাগের মুখোমুখি হতে হয়েছে তাকে। আবৃত্তির প্রিয় শেড লাভিং গাছটায় রোদ পড়েছিল। কেমন নির্জীব হয়ে গেছে গাছটা। যদিও আদিতির ঘরের দিকে তার যাওয়ার অনুমতি নেই, তবু দোষটা তার ঘাড়ে এসে পড়ল। আজমির, আদিতি এবং আবৃত্তি হচ্ছে রত্না বেগমের 3 সন্তান। আজমিরের বাবার ব্যবসাটা দেখছি। বড় রকমের নার্সারি এবং বৈধভাবে পাখির বিজনেস রয়েছে তাদের। বিদেশি পাখিদের ব্রিডিং করানো, অ্যাকোয়ারিয়ামের জন্য নানান প্রজাতির মাছ কিংবা সকল প্রকার দেশি বিদেশি গাছের সমারোহ। আবৃত্তি নামে এই বিজনেসটা চলছে। খায়রুল সাহেব এই নামের ব্যবসাটা শুরু করেছিলেন। দেশি বিদেশি যে কোনো প্রকার মাছ, গাছ বা ফুলের জন্য শহরের অধিকাংশ মানুষ আবৃত্তিতে জানে। আবৃত্তি নিজেও আজমিরের নেওটা। বাবা মারা যাওয়ার পর এই ভাইয়ের জন্য বেঁচে আছে পৃথিবীতে। না হলে রত্না বেগম যেভাবে তাকে ছোটোবেলায় মারধর করতো, কবে যেন দম আটকে মরেই যেত। এই তো প্রাইমারি স্কুলে পড়ার সময় বিজ্ঞান পরীক্ষার আগে রাতে রত্না বেগম পড়াতে এসেছিল। পড়া না পড়ার কারণে আবৃত্তির পিঠের উপর 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ছিল, কিংবা একদিকে বই হারানোর দোষে ঘাড়ে পা দিয়ে লাথি মেরেছিল। সেই সময় আজমির তাকে বারবার আজমির জানে তার মায়ের রাগের কারণ। বাবার অন্যায়গুলি সেও তো মেনে নিতে পারেনি। তাই বলে বাবার সন্তান হওয়াটা তো আবৃত্তির দোষ নয়। সন্তান তো বাবা মা সিলেক্ট করে পৃথিবীতে আসে না, যার ঘরে সৃষ্টিকর্তা যাকে পাঠায়। আজকের দিনটা আবৃত্তির ভীষণ ভীষণ খারাপ গেল। টপটা তার উদ্দেশ্যে ছুঁড়ে মারার কারণে সেটা পা বরাবর এসে ভেঙেছে। আদিতি চুপচাপ দাঁড়িয়ে আছে মায়ের পাশে। সে কি বলতে পারল না টপটা সে রোদে রাখেনি? মাটিগুলো পরিষ্কার করে নিজের ঘরে ফিরে এলো আবৃত্তি। ওয়াশরুমে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। মুখে ওড়না গুজে গোঙানি শব্দে বলতে লাগলো, কেন এমন করলে তোমরা? তোমাদের আমি কি ক্ষতি করছিলাম? কেন আমায় এভাবে ভাসিয়ে তোমরা সুখে আছো? মৃত্যুর পর কি কোনো যন্ত্রণা হচ্ছে না তোমার বাবা? এই যে তোমার মেয়েটা কেবল অবহেলা পেয়ে যাচ্ছে। তুমি কি এই অবহেলায় চেয়েছিলে নিজের সন্তানের জন্য? না চাইলে কেন এমন করলে? খাবার টেবিলে বসে রত্না বেগম মুরগির রানটা আদিতির প্লেটে তুলে দিলেন। আবৃত্তির পাতে পড়ল গলার হার, মাথা, গিলার সাথে 2 পিস আলু। প্লেটে খাবার তুলে দিতে দিতে রত্না বেগম বললেন, বাপের ঘরে সব সুখ, শ্বশুরবাড়িতে এইটুকুও পাবে না। হয়তো 1 পিস আলুও না কপালে জুটতে পারে। আর এই যে 2 দিন পর পর চুলে শ্যাম্পু লাগাও, এটাও কমাও। জীবনে কখনো এরকম চলে না। কখন বিপদ আসে বলা যায় না। আবৃত্তি দলা পাকিয়ে কান্না এবং কষ্টে ভাতের সাথে গিলে ফেলল। সেই মুহূর্তে দরজায় কারো শব্দ হলো। বাসাটা 5 তলা। নিচতলার বাড়ির কাজের লোক, দারোয়ান এবং ড্রাইভারের সপরিবার থাকে। দোতলা থেকে সুফিয়া খাতুন আর তার স্বামী ফয়সাল আহমেদ। 3তলা রত্না আর তার সন্তানদের নিয়ে। 4তলা শাহরিদিয়ার পরিবার এবং 5তলা সুফিয়া খাতুনের ছোট ছেলে বাবুল আহমেদ এবং তার পরিবার। শাহরিয়ার বাবা শফিক আহমেদ, যার কার্পাসের বিজনেস রয়েছে। স্ত্রী আসমা, ছেলে শাহরিয়া এবং মেয়ে শাহানা নিয়ে তাদের সংসার। অপরদিকে বাবুল সাহেব এক ছেলে বর্ণ এবং স্ত্রী নাজিয়ার সাথে থাকেন। তখন সুফিয়া খাতুনের মেয়েরা আসেন, তখন তারা বাবা মার সাথেই থাকেন। সবার হাড়ি আলাদা হলেও এইবারে বাচ্চাদের জন্মদিনে রান্না করেন সুফিয়া খাতুন। প্রত্যেকে তার জন্য কলিজার অংশ। দরজা খুলে তাকে দেখে কিছুটা নরম হলেন রত্না বেগম। আবৃত্তি কিছু বলবে না এটা তার বিশ্বাস আছে, কিন্তু সুফিয়া খাতুন কী করে যেন সব বুঝে যান।
চেয়ার টেনে বসতে বসতে সুপ্রিয়া খাতুন বললেন, আমি তোমাদের কারোর সাথে খাই না, তোমাদের টাকাতে চলি না। আমি এখন আমার স্বামীর ইনকামে চলি। জানি এ কথা কেন বলতেছেন। এই একটা গাছ মরছে, আজমির বললে 10টা আইনা দিবে। এই গাছের জন্য তুমি জন্মাবারে মেটারে বকছো? কোন সাহসে? কথা গাছের নয়, দায়িত্বের। আম্মা, আবৃত্তি বাকিদের মতো হতে পারে না। ওকে সব বুঝতে হবে। ও সাহানারা বা আদিতি না, ও আবৃত্তি। আমার কাছে সবাই সমান। তুমিও সমান, আমার খাইরুলও সমান। আজ রাতে রানবানা, আমার বাসায় সবাই খাবা। আজ আবৃত্তি, তুই আয় আমার সাথে। দাদু, খাচ্ছিলাম, প্লেট নিয়ে আয়। তোর দাদা বসে আছে একসাথে খাবে বলে। আবৃত্তি কথা না বাড়িয়ে দাদির পেছন চলে এলো। খাবার টেবিলে বসতে বসতে দাদার সাথে নানান কথা হলো। দাদি আবৃত্তির ভাতের প্লেটের খাবারে পলিথিন ভরে তার সামনে প্লেট দিয়ে বলো, ফেলবো না, কুকুরকে দিবনি। তুই আজকে আমার রান্না খেয়ে দেখ। প্রতিদিন ফিরে শাহরিয়া দাদির সাথে দেখা করে যায়। আজকে আসতেই তার দাদি আবৃত্তিকে তাকে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। লাল নীল লজ্জায় আর ছাইয়া ডাক্তার কথা মনে পড়ে খাবার নাম ছিল না আবৃত্তি। নিজের প্লেটে মাছের মাথাটা শাহরিয়া আবৃত্তির প্লেটে তুলে দিয়ে বলল, খেয়ে নাও, শক্তি বানাও। যা খাও সব তো চুলেই চলে যায়। টেবিলের নিচে খপ করে শাহরিয়ার হাত রাখে আবৃত্তির উড়তে। ফিসফিস করে বলল, আবার সাইয়া বলে ডাকলে সত্যি সত্যি মাথায় তুলে আছাড় মারব। আমার কি দোষ? আপনার আফটার শেভ এবং ম্যানলি পারফিউমের গন্ধে আমার মাথাটাই নষ্ট হলেও সেটা আমার দোষ না। একে তো পিচ্ছি পিচ্ছি মাথাটা নষ্ট করে ফেলেন, আবার হুমকি দিচ্ছেন। আবৃত্তির হাত থেকে ভাতগুলো ঝরঝর করে পেটে পড়ে গেল। নিজের কথার কারণে আবারও লজ্জায় মিশে যেতে মন চাইল। শাহরিয়া হাত সরিয়ে নিজের চেয়ারে হেলান দিয়ে বসলো। দাদা দাদি কিছু নিয়ে কথা বলে ব্যস্ত। নিজের ঠোঁট কামড়ে লজ্জায় কান্না আটকানোর চেষ্টা বৃথা হলো আবৃত্তির। শাহরিয়া বোধহয় বুঝতে পারল। আলগোছে উঠে যেতে যেতে বলল, দাদি, আমি পরে খাবো, এখন আর ইচ্ছে নেই। সন্ধ্যাবেলা আবৃত্তিকে একটা মিষ্টি রঙের শাড়ি দিয়েছে ফয়সাল সাহেব। সেটা পরতে সাহায্য করলো শাহনারা এবং বর্ণের মা। শফিক সাহেব ভাতিজির জন্য কেক নিয়ে এসেছেন। বেশ আনন্দের সাথে কেক কাটলো আবৃত্তি। সবাই যখন কেক খাওয়া ব্যস্ত, শাহরিয়া আবৃত্তির ঠিক পাশেই দাঁড়িয়েছিল। খুব সাবধানী একটা চেন বের করলো পকেট থেকে। কোথাও একটু শব্দ হলো। হৈ হৈ করতে থাকা কাজিনের দল কেকের ক্রিম লাগানোর তাড়াহুড়োর মধ্যে আবৃত্তি শাড়ির আঁচল গলিয়ে হাতে প্রবেশ করালো না। সে আবৃত্তি নিজেও বুঝেনি। বুঝবে কি করে? শাহরিয়াকে তাকে স্পর্শ করছে? একটুও নয়। কেবল একটা সরু কোমরের বিছা পরিয়ে দিয়েছিল কোমরে। যতক্ষণ শীতল কিছুর অনুভব হলো কোমরে, তখন শাহরিয়ার সরে এসেছে অনেকটা দূরে। কোমর হাতটা আবৃত্তি দেখলো, পেল রূপোর সরু একটা বিছা। একদম সরু, তবে হুকটা লাগানো হবে যেখানে ঝুলছে একটা চাঁদ। আর চাঁদকে আষ্টেপৃষ্টে আলিঙ্গন করে আছে একটা ইংরেজি অক্ষর। তিত্তির করে কেঁপে উঠল সে। তার মনে হলো অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা ডানা মেলছে। এই যে এখন তার ইচ্ছে হচ্ছে দিন কাল সব ভুলে হাত পা ছড়িয়ে কাঁদতে। কারণ বিগত যে 15 বছরে তার একমাত্র উপহার কেউ এভাবে উপহার দেয় বুঝি? চকিত শাহরের দিকে তাকালো সে। তার দিকে হাসি মুখে এগিয়ে এসে শাহরিয়া এক কাজ করে বসলো। পকেট থেকে একটা ডিম বের করে আবৃত্তির মাথায় ঠাস করে ফাটিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন। পাত্রপক্ষ যখন এসেছে তখন আবৃত্তি কেবল ডিম নয়, আটা দিয়েও ভর্তি। পরপর এক মাথায় 4টে ডিম আর 1 কেজি আটা দিয়েছে শাহরি আর বন্যা। 2 মিনিটের মতো এত কিছু হয়ে যাবে কেউ বুঝতে পারেনি। পাত্রপক্ষের সাথে দরজায় দাঁড়িয়ে আছেন ফয়সাল সাহেব। কিছুটা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। আবৃত্তি থরথর করে কাঁপছে। পরিস্থিতি সামাল দিতে শাহরি বলল, বর্ণের জন্মদিনে আবৃত্তি এমন করেছিল, তাই বর্ণ চেয়েছিল এমন করতে। শাহরি মিথ্যে কথার প্রতিবাদ করতে পারল না বর্ণ, কারণ ইতিমধ্যে সে এই মিথ্যের জন্য ষড়যন্ত্রে একটা ঘুষ নিয়ে ফেলেছে। সুফিয়া খাতুন শাহানারা এবং নাজিয়াকে বললেন ভিতরে যেতে। আবৃত্তি গোসল করা দরকার। এই রাতের বেলা আটা আর ডিম মাখোমাখো হয়ে আবৃত্তির মনে হলো এখন একটু চিনি আর তেলের কমতি। এরপর অভিনে গিয়ে বসে পড়বে। গোসল ছেড়ে বেরিয়ে আসার পর সুফিয়া খাতুন রুমে এসে পড়লেন, আদিতে আবৃত্তি বের হওয়ার দরকার নেই। নাজু, তুমি শাহানারাকে সাজিয়ে দাও, শাড়ি পরাও, ওরে দেখতে আসছে। দরজার সামনে দাঁড়িয়ে ভুরু কুচকে ফেলে শাহরিয়া। শাহানুরকে দেখতে এসে চোয়াল শক্ত করে বর্ণের দিকে তাকাতে বর্ণ কিছুটা দূরে গিয়ে বলল, আমার দোষ নাই ভাই। আমি শুনেছিলাম আবৃত্তি আপুর জন্মদিন, পাত্রপক্ষ আসবে। কাকে দেখতে আসবে তা শুনিনি। হতে পারতো তারা সত্যি আবৃত্তি আপুকে দেখতে আসছে। তাছাড়া আপুকে তো আজ যা লাগছিল তারা দেখলে পছন্দ করতো না, এটার গ্যারান্টি কিন্তু নেই। দীর্ঘশ্বাস ফেলল শাহরিয়া। আহারে,
বেচারি আবৃত্তি কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারে না। না জানি আজ কতবার শ্যাম্পু করবে সে। গোসল সেরে শুভ্র রঙের সালোয়ার কামিজ পরে বের হলো আবৃত্তি। রুমের একপাশে বর্ণ, নাজিয়া, রত্না বেগম, আদিতি সবাই বসে আছে। আবৃত্তি নাকটা লাল হয়ে আছে। বিরক্ত লাগলো রত্না বেগমের। সামান্য শীত পড়ছে, ঠান্ডা লাগলে আরেক বিভূতি। তাই নিজের কাছে বসিয়ে ভালোভাবে চুল মুছিয়ে দিলেন। আদিতিকে দিয়ে হেয়ার ড্রায়ার আনিয়ে চুল শুকনোর সময় চারপাশটায় হাঁচি দিল আবৃত্তি। কিন্তু সেই সময় মেয়ে নিয়ে যাওয়ার ডাক পড়লো। আদিতি বাদে সবাই বেরিয়ে গেল। এখান থেকে কোনো লাভ নেই, তাই আদিতি নিজের ঘরের দিকে ফিরে গিয়েছে। রুমে একা আবৃত্তি নিজের চুলে চিরুনি লাগানোর সময় এক মগ চা হাতে দরজায় টোকা দিল সাহারিতা। অনুমতি পেয়ে তার দিকে এগিয়ে এসে মগটা দিয়ে বলল, আবৃত্তি খবরদার কিছু বলে ডাকবে না, মুখ ফসকে এমন কোনো কথা বলবে না। বর্ণ আশেপাশে আছে, বলবো না এক সপ্তাহে কি উপস্থিত বিষয়ক নাম্বার আমায় পুরো দিতে হবে, না হলে সবাইকে বলে দিব আপনি আমার কি হন। কিছুটা তামাশা চলে শাহরিয়া জিজ্ঞাসা করলো, আমি তোমার কি হই? থতমত খেয়ে শাহরিয়ার দিকে তাকিয়ে রইল আবৃত্তি। শাহরিয়া তখন স্মিত এসে পা বাড়ালো বাইরের দিকে, আর সে গুনগুন করে গান গাইছে। ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছো, দেওয়ানা বানাইছো। পরদিন সত্যি সত্যি জ্বর এলো আবৃত্তির। জ্বর শরীরে ক্লাসে হাজির হয় সে। তৃতীয় বেঞ্চের সাইডে বসে মনোযোগ দিয়ে দেখছিল শাহরিয়া। কেমন অদ্ভুত একটা বাচনভঙ্গি। সরু নাকের উপর রিমলের চশমা, শার্টের হাতাটা কনুই অবধি গোঠানো, হাতের শিরাগুলো ফুলে আছে, মার্কারের দুই আঙ্গুলে অদ্ভুতভাবে ধরে আছে কেন? এসব কি কেবল আবৃত্তির কাছে অদ্ভুত লাগে, নাকি বাকিদের কাছেও? পড়ানোর সময় শাহরিয়া পুরো ক্লাস হেঁটে হেঁটে পড়ায়। আবৃত্তির কাছে এসে যেন বইয়ের পাতা দেখার নাম করে স্বল্প সময় দাঁড়ায় সে। ইশারায় আবৃত্তিকে বইয়ের নির্দিষ্ট পেজ বের করতে বলে। আড়ষ্ট ভঙ্গিতে বইয়ের পাতা বের করে দিল। শাহরিয়া ভুরু কুচকে তাকে জিজ্ঞাসা করলো, অসুস্থ? দুদিন মাথা দুলিয়ে আবৃত্তি বলল, জ্বর এসেছে। তো ক্লাসে কেন এসেছো? সামনে এক্সাম, রেস্ট নিন, বন্ধুদের থেকে পড়ে নিয়ে নেবেন। ক্লাসে কারো কাছে বিষয়টা অদ্ভুত লাগেনি। প্রতিটি স্টুডেন্টের প্রতি শাহরিয়ার মনোভাব একই। তাদের সমস্যা হলে তারা প্রথমেই তাকে জানে। বিশেষ করে ডিপার্টমেন্টের প্রতিটি ইয়ারের ছেলেদের সাথে বেশ সখ্যতা রয়েছে তার। ট্যুর প্ল্যান কিংবা কোনো অনুষ্ঠান বললে সকলে শাহরিকে চেনে। খুব দ্রুত ক্যাম্পাসে ফেস্টিভ্যাল শুরু হতে চলছে। ফাইনাল ইয়ারে দীপ্ত এসে দাঁড়িয়েছে দরজায়। ক্লাস শেষ হতে আবৃত্তির ডাক পড়ল মাঠে। এই রোদে মাঝে মাঠের ছায়া একপাশে ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট। তৃতীয় বর্ষ মানে এক একটা হীরের খনি। এমনটাই কথা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সবাই। এই যেমন আবৃত্তির ভীষণ ভালো গান গায়, তেমনি নীলা খুব ভালো নাচে, শামীম ফুটবলে পারদর্শী। এছাড়া আরও তো আছেই। তাদের মাঝে দেখে ঈশা আপু মাঝখানে জায়গা করে দিয়ে বসলো, এখানে বসো, আজ কিন্তু ছাড়ছি না আগেই। কাল কেন চলে গেছিলে? আপু জ্বর এসেছিল আমায়। জ্বর নাকি প্রেমের জ্বর আমার টিয়া পাখি? প্রেমের আবার জ্বর হয় বুঝি? হয়। যে প্রেমে পড়লে তোর জ্বর আসবে, যে প্রেমে পড়লে দুঃখ পাবি রে। তাই যদি প্রেমের জ্বর আসে তবে গা ধুয়ে ফেল, বাইচে যাবি। আবৃত্তি স্মিত হাসে। কানের পিঠে চুল গুজে নিতে নিতেই দীপ্ত গিটারে সুর তোলে। ক্লাস শেষ হয়েছে। অধিকাংশ স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ব্যস্ত নিজেদের প্রিপারেশনে। সেই সময় আবৃত্তির চোখ যায় ডিপার্টমেন্টের দিকে। তিনতলায় দাঁড়িয়ে আছে শাহরিয়া, তার হাতে চায়ের কাপ। গাছের আড়াল দিয়ে যেন আবৃত্তি অনুভব করছে তাকে। হাত বাড়িয়ে সে দীপ্তর কাছে গিটার চেয়ে নিয়ে সে খালি গলায় গেয়ে ওঠে, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পিরিতি জ্বালা। হাততালি শেষ করে গানটা আবৃত্তি নিজের ঠোঁট কামড়ে ফোন কানে স্মিত হাসে শাহরিয়া। ফিসফিসে নিজেই নিজেকে বলে, পাখি ভালোই যখন বাসো, তবে দূর থেকে লজ্জা কেন পাও? এত লজ্জা আমি সইব কী করে? ক্লান্ত দেহে বাসায় ফিরে আসার পর রত্না বেগমের মুখোমুখি হয় আবৃত্তি। কোনো একটি বিষয় নিয়ে রেগে আছে এই ভদ্রমহিলা। দুপুরে খাবার নিতে গেলে কাজের মেয়েটা জানায় আজ কণা মানে তার বাবা দ্বিতীয় স্ত্রী এসেছিল, সাথে নিয়ে এসেছিল অনেক কিছু। সেসব কিছু রত্না বেগম ফেলে দিয়েছে। ভাতের প্লেটটা ওভাবে রেখে নিজের ঘরে ফিরে আসে আবৃত্তি। জ্বর মুখটা তেতো হয়ে যায়। গলার কাছে কিছু অনুভব হতে ওয়াশরুমে দৌড়ে যায়। বই করে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন, কিন্তু রত্না বেগম ছুটে এলেন। দু চার ঘা মেয়ের মুখে পিঠে গালে বসিয়ে দিলেন। জ্বরের ঘরে অবচেতন আবৃত্তি বার কয়েক জিজ্ঞাসা করলো, মা কি করছি আমি মা? কিন্তু শব্দ বের হল না। কেবল সে শুনতে পাচ্ছে, ভাব ধরাচ্ছে কুত্তার বাচ্চা, একেবারে মেরেই ফেলবো। ভাত না খেয়ে আধিক্ষেতা করছিস? আজ তোর জন্য আমার জীবন এমন। ভাব ধরছিস? দেখি আজ তোকে কে বাঁচায়। আবৃত্তির নাকে উষ্ণতা অনুভব করলো। রত্না বেগম তার চুল ধরে অনবরত ঝাঁকুনি দিচ্ছে। আধো বোঝা চোখে জ্ঞান হারানোর আগে সে দেখল দরজায় আবৃত্তি দাঁড়িয়ে আছে নীরব দর্শকের মতন। হাতে নেল পালিশ পড়ছে সে, আর
আজমির দৌড়ে এসে মাকে ছাড়িয়ে তাকে বুকে আগলে নিয়ে বলল, এভাবে না মেরে একেবারে মেরে ফেলো মা, ওর জন্ম কেন ভুল ছিল না। রত্নাবেকে আঘাতে এক প্রকার বেহুশ হয়ে রইল আবৃত্তি। তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট আবৃত্তি যেন এই অবস্থায় দেখে খিলখিল করে হাসছে। আদিতি এসে মাকে সামলাতে চাইলেও পারল না। দুই চার ঘা তার গায়েও লাগলো। আদিতি বাধ্য হয়ে কল দিল আজমিরকে। আজমির যখন ফিরছে, আবৃত্তি তখন পুরোপুরি বেহুশ। এত মায়ের খেয়ে যে শরীরে বিভিন্ন স্থান থেকে রক্ত বেরোচ্ছে। তার পাশে মাথায় কাপড় ফেলে উদ্ভ্রান্তের মতো বসে আছে রত্না বেগম। আজমিরের মায়ের সামনে নিজের অস্থিরতা প্রকাশ করল না। দুই হাতে আগে মাকে নিজের ঘরে নিয়ে গেল। আদিতি ইশারায় দিল আবৃত্তিকে ঘরে নিয়ে যেতে। রত্না বেগম ঘুমের ওষুধ খাইয়ে 5 মিনিটের মাথায় বের হলো আজমির। এসব কথা 4 দেওয়ালে সীমাবদ্ধ থাকতে হবে, কারণ এমনটা তো আর নতুন নয়। আজমির ওকে দেখে আমার ভালো লাগছে না, উঠে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিলে মানুষ জানবে শাহরিয়া, আমি জানাতে চাই না। আর আমি সময় নষ্ট করতে চাই না। 3 ঘন্টা হয়ে গেল জ্বরে বেহুশ, এর থেকে বেশি কারণ লাগবে না। বেশ, তুই গাড়ি নিয়ে বের হ, আমি ওকে নিয়ে আসছি। শাহানারাকে পাঠাচ্ছি, ওরা কাপড় বদলে দিবে। আর হ্যাঁ, কাউকে ডাকবি না, কেবল লিফটে ওকে পাজা করলে তুলে নিয়ে বের হবি। পারবি ওঠাতে? পারবো। তবে পারবো বললেও বোনকে কোলে তুলতে পারলো না, হাত অনবরত কাঁপছে। অদিতি আর শাহানারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে রাত বাচ্চা একটা। রত্না বেগম ঘুমিয়ে গেছে অনেক আগে। বাকি কাউকে মার কিংবা জ্বরের কথা জানানো হয়নি। অবস্থা বেগতিক দেখে অদিতি কলে ডেকেছিল শাহরিয়া শাহানারাকে। কাউকে জানানো মানে রত্না বেগমকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেটা আজমির চায় না, কারণ ইতিমধ্যে বাবার কাজের কারণে রত্না বেগম দুইবার করার চেষ্টা করেছিল। বাড়ির লোকজন তাকে কিছু বললে সে যে আবারও একই চেষ্টা করবে না, এটার নিশ্চয়তা নেই। শাহরিয়া অপেক্ষা করে এবার উঠে এলো উপরে। কাউকে বের হতে না দেখে ভিতরে প্রবেশ করলো। আজমিরের কাঁধে হাত রেখে বলল, ভয় পাচ্ছিস কেন? জানি না। তবে তোর স্মিতাকে মনে পড়ে না? ওকে এভাবে আমি নিয়ে গেছিলাম, ফিরিয়ে আনতে পারিনি। স্মিতা নেই আজমিরের। চল, দেরি হয়ে যাচ্ছে। শাহরিয়ার কথা না বলে কোলে তুলে নেয় আবৃত্তিকে। গায়ের জ্বরের কারণে তার মনে হলো এই বুঝি পুড়ে যাবে শরীরের চামড়া। আবৃত্তিকে কোলে নিয়ে গাড়িতে বসলো সে। আজমির ড্রাইভিং সিটে বসতে শাহরিয়া জিজ্ঞেস করলো, চালাতে পারবি নাকি আমি আসবো? ভাই, আমি পারবো, তুই আয়। আমার ভয় হচ্ছে ভীষণ। আবৃত্তি যখন জ্ঞান ফিরল, সে এক প্রকার কেঁদে উঠল। সে দেখতে পায় দরজায় আবৃত্তি দাঁড়িয়ে আছে, তার পরনে লাল ফ্রক, হাতে নেল পালিশ লাগানো। আবৃত্তি দুই চোখ বন্ধ করে ফেলে। আজমির ডাক দিতে দিতে জিজ্ঞাসা করলো, ভাইয়া, দরজায় কে দাঁড়িয়েছে? আমি কেন দরজায় দাঁড়িয়ে? ভাইয়া, আমি কেন ওইখানে? আজমির দুই হাতে বোনের মাথায় নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে, কেউ নেই আপু, কেউ নেই। ওসব অতীত, তুমি ভয় পেও না। আবৃত্তি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে। শাহরিয়া তার পায়ের কাছে বসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আঙুলগুলো ফুলে গেছে অনেকটা। আবৃত্তি কি তবে এখনও ওর বাবার মৃত্যুর শোক কিংবা মায়ের কথা ভুলতে পারেনি? সেদিন খায়রুল সাহেব মারা যায়, সেদিন আবৃত্তি লাল রঙের ফ্রক পরে হাতে নেল পালিশ লাগাচ্ছিল। তারপর সব বদলে যায়। বাবার মৃত্যুর খবর পায় সে। সেদিন নিজের সেই অতীত মেয়েটাকে আবৃত্তি নাকি মাঝে মধ্যে দেখতে পাই। বছর 5 আগে এই সমস্যাটা আরও বেশি ছিল। তখন মনোরোগ বিশেষজ্ঞ পরামর্শ না হয়, তার কাছে এসব বলেছিল আবৃত্তি। তবে কি সে আবারও মানসিকভাবে অসুস্থ হচ্ছে? আজমিরের অগোচরে শাহরিয়া ঠোঁটের ছোঁয়ায় আবৃত্তি আঘাতপ্রাপ্ত পায়ে। আবৃত্তির এই কোমল পা দুটো কেবল হেঁটে চলবে তার বুকে, অন্য কোথাও কেন তার এই পা দুটো আঘাত পাবে? কই, সে তো তার বুকটা কাঁটায় ভরিয়ে রাখেনি। কেবল আবৃত্তির পা যেন আঘাত না পায়, অথচ এই পা দুটো আজ শত শত আঘাত। দুফোঁটা উষ্ণ জল গড়িয়ে পড়তেই শাহরি স্মিত হেসে উঠল। আবৃত্তির মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, তুমি সুস্থ হয়ে আসো পাখি, আমি কথা দিচ্ছি আর একটু আঘাত লাগতে দিব না। প্রয়োজনে তোমার আমার মাঝে বন্দি করে রাখবো, তবুও দেব না। ভোরবেলা জ্বর নেমে গেল আবৃত্তির। চোখ খুলে সে দেখতে পেল তার বেডের দুই পাশে মাথা রেখে দুজন চোখ বুজে আছে। আবৃত্তি উঠে বসার চেষ্টা করতে হাতের ক্যানেলে টান পড়ল। স্যালাইন চলছিল তার। মুহূর্তে রক্তের ধারা বয়ে গেল। 2 ফোঁটা গিয়ে পড়ল শাহরিয়ার গালে। উষ্ণতার আভাস পেয়ে উঠে বসলো শাহরিয়া। এমন দেখে ধীরে সুস্থে হাত টেনে নিল। ক্যানেল ঠিক করে হাত মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? আবরি দিনক্ষণ সব ভুলে শাহরিয়ার কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। খুব অসুস্থ হচ্ছে। জ্বর কমেছে তো? একটু ঘুমালেই ভালো লাগবে। লাগবে না, আমার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? তুমি কেন কিছু বলো না? যখন তোমাকে আঘাত করলো কিছু বলতে পারো। আমার বাঁচতে ইচ্ছে হয় না। বাবা এমন কেন করলো? যেটা হয়েছে সেটা আমি তুমি চাইলে বদলাতে পারবো না। আজমির পেরেছে স্মিতাকে ধরে রাখতে, অথচ ওর থেকে সুখী কে ছিল? আবৃত্তি তবুও শক্ত হাতে ধরে রইল তাকে।
মুখ গুজেছে প্রাণ ভ্রমরের বুকে। এতটাই কি তার মন ভরেছে? এ তৃষ্ণা, এবছরের অপেক্ষা। শাহরিয়ে বুঝি মনের ভাষা বেশ বুঝতে পারল। হাত রাখলো পাখির প্রেয়সীর চুলে। আলতো স্পর্শে তাকে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, এভাবে আমাকে কাছে এসো না পাখি, আমি সইতে পারবো না। এরপর আমি ছুঁয়ে দিলে তুমি গলে যাবে। এতেই যে বদনাম হয়ে যাবে প্রেমিক পুরুষের মন। আবৃত্তি লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। লড়াইটা যে নিয়তের বিরুদ্ধে, তবে ক্লান্ত হওয়াটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক, কারণ নিয়তি যেমনই হোক না কেন আমাদেরকে মেনে নিতে হবে। নিয়তির পরিবর্তনের সাথে যায় না, কেবল এটার সাথে নিজেকে টিকিয়ে রাখার লড়াইটা করে যায়। ঘাম দিয়ে জ্বর ছাড়া পরেও আবার গা কাঁপিয়ে জ্বর এলো আবৃত্তির। ঘণ্টাখানেক মাঝে সে আবারও জ্বরে বেহুশ হয়ে মতো পড়ে রইল। সকালবেলা কিছুটা টোস্টের জন্য ব্লাড পাঠানোর জন্য আজমির শাহরিকে বলল, তুই বাড়ি যা ভাই, তোর আবার ক্লাস আছে। ও যেহেতু ঘুমাচ্ছে, আমি একটু পরে বের হবো। কোথায় যাবি? এই তো কিছু ক্লায়েন্টদের আসার কথা, তাদের সাথে মিটিং ফিক্সড, বাতিল করার সুযোগ নেই। আচ্ছা তবে তুই যা, আমি এখানে আছি, আসতে হবে না। বিকেল নাগাদ আমি ওর অবস্থা ভালো হয়ে গেলে আমি নিয়ে বাসায় আসছি, না হলে রাতে আসিস। তুই এসে পড়িস। ক্লাস আছে না তোর? ছুটি নিয়েছি। তাহলে আবৃত্তিটাও নিয়ে নিই। শাহরিয়া হাসে। তপ্ত গ্রীষ্ম দুপুরে শীতল সমীরের ন্যায় সে হাসে। আজমির কাছে হাত রেখে বলে, স্টুডেন্টরা এমনি এমনি ক্লাস বাদ দিতে পারে, তাদের ছুটির প্রয়োজন হয় না। কিন্তু টিচারদের ছুটি নিতে হলে অ্যাটলিস্ট একটা মেল পাঠিয়ে অথরিটিকে জানাতে হয়, ব্যাস এইটুকুই। বিলাসবহুল হাসপাতালের কেবিনে ঘুমিয়েছে আবৃত্তি। সমাজের উচ্চবিত্ত কাতারে তাদের স্থান, তবুও আবৃত্তিকে বেঁচে থাকার লড়াই চালাতে হচ্ছে। কেন হয় সেটা আবৃত্তি জানে, কারণ রত্না বেগম, তিনি আবৃত্তির জীবন থেকে সকল বিলাসিতা কেড়ে নিয়েছেন। সামান্য জ্বর হলে বাড়ির অন্যরা ডাক্তার দেখানো হলো, আবৃত্তি নির্ভর করে 10 টাকা পাতা প্যারাসিটামল। এই তো বছর কয়েক আগে পায়ে লোহা ঢুকিয়েছিল। সরকারি হাসপাতালে গিয়ে সেটা চিকিৎসা করিয়েছে আবৃত্তি। এসবের টু খবর ঘরের চার দেওয়ালের বাইরে যাওয়া নিষেধ বলে একই বাড়িতে থেকে বাকিদের অজানা এই গল্প। এই যে আজ শহরে নামি দামি হাসপাতালে চিকিৎসা চলছে তার, হয়তো শাহরিয়া না থাকলে আজমিরের সাহস হতো না এখানে নিয়ে আসার। রত্না বেগম এমন আচরণের কারণ হিসেবে তারা 3 ভাই বোন কেবল এটাই জানে যে বাবা মারা যাওয়ার পর 4 দিন পর মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল। লনে ঘাসে পরের মধ্যে হয়েছিল। এরপর সে নিজ ইচ্ছায় সতীন এবং সৎমেকে গ্রহণ করেন। কিন্তু 15 দিন পর কণা বেগম চলে যান। কেন চলে যান এটাও তারা জানে না। এরপর 2বার চেষ্টা করেছিলেন রত্না বেগম। তাকে কিছু বললে সে পুনরায় সেই পথে হাঁটবে, তাই মায়ের সব কথা মেনে নিতে হবে। সকালে মিষ্টি বাতাস এসে কড়া নাড়ছে বারান্দায়। ভারী পর্দার কারণে প্রবেশ করতে পারছে না। শাহরিয়ে পর্দা সরিয়ে দিতেই তারা হুড়ি করে ছুঁয়ে দিল আবৃত্তিকে। শাহরিয়ে হিংসে হলো। হাওয়াদের এমন প্রতিদানে সে মেনে নিতে পারল না। এইভাবে তার পাখিকে তারা কেন ছুঁয়ে গেল? কই, সে তো এখনও পারেনি। অকাল স্পর্শে হিংসে নিয়ে পুরোটাই টেনে নিল সে। ইদানিং তার একটা রোগ হয়েছে, রোগটার নাম মহামারী হিংসে রোগ। আবৃত্তির আশেপাশে সব কিছু দেখে তার বড্ড হিংসা হয়। আবৃত্তির পেন্সিল, যেটা খুব পড়ায় খুব মনোযোগ হলে গুজে রাখে কানের পিঠে, কিংবা পানির বোতল, হাতঘড়ি অথবা তার চুলের কাঁটা, এসব জন্মের শত্রুর মতো লাগে শাহরিকে। তারা কত কাছে থেকে ছুঁতে পারে আবৃত্তিকে, অথচ সে পারে না। এই মুহূর্তে তার হিংসা হচ্ছে আবৃত্তির পাশে থাকা বারিশটার। কেমন বুকে আগলে জড়িয়ে ঘুমিয়েছে। বারিশটার জায়গায় সে নিজেও হতে পারত। শাহরিয়া এমন মনে হচ্ছে যদি তার কাছে কোনো জাদু থাকতো, তবে সেই জাদু বলে এই মুহূর্তে বালিশ হয়ে যেত। দীর্ঘশ্বাস ফেলে সে পাশের বেডে এসে ফোনে মনোযোগ দিল। শাহরি যখন এসেছে তখন আবৃত্তি থেকে ওর ঘুম থেকে উঠছে। উঠে সে জেদ করছে গোসল করবে। আগত্যা তাকে গোসল করতে দিতে হলো। ডাক্তার রিপোর্ট দেখে জানালো টাইফয়েড হয়েছে। অবাক হলো শাহানারা। এই রোগ একদিনে অবশ্য হয়নি। শাহরিয়া জানালো প্রয়োজনীয় ট্রিটমেন্ট বাসাতে চলবে। বিকেল নাগাদ রিলিজ নিয়ে তাকে বাড়িতে আনা হলো। সুপিয়া খাপুর অসুস্থতার কথা শুনে রত্না বেগমকে বললেন, বউ, তোমার হাই প্রেশার, আজমির বাড়িতে এই আছে এই নেই, আর আদিত্যের পরীক্ষা। আবৃত্তি আমার কাছে থাকুক যতদিন না সুস্থ হয়। আপত্তি আছে? আপনার কাছে থাকলে আমার কিসের আপত্তি? থাকুক, আমি ওর জিনিসপত্র পাঠিয়ে দেবো। আজমির ওষুধপত্র রাখতে রাখতে বলল, ওর 3 বেলা ইঞ্জেকশন আছে আইভিতে, ও দিতে পারবে? মাও দিতে পারে, কিন্তু নিজের হাতে নিজে দিয়ে কিভাবে দিবে? লোক আসবে দিয়ে দিতে, তখন তোমরা একটু খেয়াল রাখো। সেদিন সন্ধ্যাবেলা আবৃত্তির চুলে তেল দিয়ে দিচ্ছিলেন সুপিয়া খাতুন। মাথার ভিতর হাজার চিন্তা ভাবনা। এই জন্য আবৃত্তি ইদানিং মুখটা ছোট করে রাখত। সচরাচর খাবার খেতে চাইতো না। শুকিয়ে যাচ্ছে দিন দিন, সে না হয় বুঝে নি, কিন্তু রত্না, একই বাসা থেকে মেয়েটা এত অসুস্থ, তবুও সে বোঝেনি। ধীরে ধীরে নানান প্রকার সন্দেহ হতে লাগলো তার। তবে কি আবৃত্তির প্রতি রত্না যত্নশীল নয়? সন্দেহ হতে হইচই প্রবেশ করলো বর্ণ, আদিতি, শাহানা আর আজমির।
তাদের দুই হাতে ভর্তি নানান ধরনের খাবার। সুবিয়া বেগম খালি ঘর মুহূর্তে কোলাহলে ভর্তি হয়ে তারা এসেই বায়না করলে চা খাবে। আজমির বাইরে থেকে ভাজা পোড়া নিয়ে এসেছে, মুড়ি মাখার সাথে দুধ চা। নিচে ফ্লোরিংয়ে বসে সবাই বসে পড়ছে। সুপ্রিয়া খাতুন চা করে নিয়ে এসেছে। আবৃত্তিকে ঘিরে আড্ডার আসর। আড্ডার মধ্যমন্ত্রী সুপ্রিয়া বেগম। তিনি নানান গল্প বলে চলছেন নাতি নাতনিদের। শাহরি যখন ফিরল তখন বর্ণ এসে তার হাত ধরিয়ে বসিয়ে দিল আবৃত্তির মুখোমুখি। মেয়েটাকে ভীষণ ক্লান্ত লাগছে, বিনুনি করার কারণে বোঝা যাচ্ছে অনেকটা শুকিয়ে গেছে। ফয়সাল সাহেব এসে আরও একটা খুশির খবর দিলেন। পাত্রপক্ষ পছন্দ করছেন শাহনারাকে। তারা আগামী শুক্রবার আংটি বদল করতে আসবেন। যেহেতু মেয়ের মত আছে তাই একেবারে ফিক্সড করে ফেলেছেন ভদ্রলোক। আরও এক দফা খুশির বাতাস জেগে গেল। বাড়ির ৩ বউ এসে যোগ দিল আড্ডায়। ২ ছেলেও এসেছে। সুফিয়া খাতুন বললেন রাতের খাবার তার ওখানে খেতে। ব্যাস, সবাই জমিয়ে ফেলল আড্ডা। সবার হাসি এসে থাকলেও তার মুখটা গম্ভীর। পানি খাওয়ার ছুতায় সে উঠে এসে আবৃত্তির পাশে বসলো। খারাপ লাগছে, ঘুমাবে কি? ২ পাশে মাথা দুলিয়ে না করল সে। শাহরিয়া বুঝতে পারল নিজের কোলে থাকা কুশনটা আবৃত্তির পিছনে দিয়ে ফিসফিস করে বলল, হেলান দিয়ে বসো, আরাম লাগবে। আবৃত্তি হেলান দিয়ে তো বসলোই না, উল্টো দৌড়ে ওয়াশরুমে ছুটল। তার পিছন পিছনে শাহরিয়া। বমির কারণে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছে না মেয়েটা। শাহরিয়া শক্ত হাতে ধরে রইল তাকে, পিঠে হাত বুলিয়ে দিল। অথচ সে যদি জানতো যে এই সামান্য এই কারণে অসুস্থ আবৃত্তিকে এতটা কষ্ট দিবে তার মা, তবে কিছুতেই আবৃত্তিকে স্পর্শ করতো না সে। সৃষ্টিকর্তা কেন এতিম সন্তানদেরকে পৃথিবীতে একা রাখে? বাবা মা মারা যাওয়ার পর তো আমি এতিম হয়ে গেছি, তাই না? সবার কাছে অনাকাঙ্ক্ষিত। এই অনাকাঙ্ক্ষিত মানুষটা তার অভিভাবকের সাথে মৃত্যু দিয়ে দিলে খুব বেশি ক্ষতি হতো না, তাই না? আবৃত্তির কথা দীর্ঘশ্বাস ফেলে শাহানারা। রত্না বেগম অসুস্থ মেয়েটাকে মেরেছে, পিঠে কয়েকটা বাড়ি দিয়েছে বিছানা ঝাড়ু দিয়ে। এত মানুষের মাঝে রত্না বেগম মেয়েকে মারল, অথচ আবৃত্তি মুখ দিয়ে কোনো শব্দ করেনি। শাহানারা পানির জগ রাখতে এসে দেখতে পায় রত্না বেগম ছাড়িয়ে নিয়ে আবৃত্তিকে জড়িয়ে ধরে রত্না বেগমকে জিজ্ঞাসা করে, এভাবে ওকে মারছো কেন মামুনি? ও কি করছে? ও কি করছে একবার ওকেই জিজ্ঞাসা করো। রত্না বেগম বেরিয়ে যেতে শাহানার জিজ্ঞাসা করলে, কি করছিস? কোনো কারণ নেই আপু, বাদ দাও। ভাইয়া তোকে ধরেছিল বলে মামুনি তোকে মারলো, তাই না? আবৃত্তি হাসে। বিছানায় শুতে গেলে কামিজের সাথে গায়ের ঘষা লাগতে কাকিয়ে উঠল। শাহানারা তাকে বসে কামিজ ওঠাতে দেখলো ঝাড়ুর বাড়ির কয়েকটা জায়গা ফুলে গেছে। ফ্রিজ থেকে ঠান্ডা বরফ এনে সুতি কাপড়ে পেঁচিয়ে পিঠে লাগাতে লাগাতে শাহানা বলল, এটা নতুন নয় তাই না রে? মামুনি তোকে মাঝে মধ্যে মারে। আরে না, কে বললো ওসব? এই ২ দিনের মধ্যে বুঝতে পেরেছি তোকে মারে আর তুই চুপচাপ সহ্য করে যাচ্ছিস, শব্দ অব্দি করিস না। কী লাভ আপু, বাদ দাও এসব। তার চেয়ে তুমি বরং বাইরে যাও। তোমার বিয়ে নিয়ে কত আলোচনা চলছে, বিয়ের শপিং করতে যাবে না? এসব বড়দের জানা দরকার। আপু, বাবাকে হারিয়ে এতিম হয়েছি, অন্তত এটুকু কেড়ে নিও না আমার থেকে। আমি মেনে নিছি, তাই এখানে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। কেটে গেল ৪ দিন। বাড়িতে রূপকথার গল্প করছে, একটা বিয়ে, হাজার খানেক কথা। এই কাজের মাঝেও শহরে দূর থেকে খেয়াল রাখছে তার পাখিটার। এই যে সকালবেলা আগে টেবিলের কোণা লেগে পায়ে ব্যথা পেল মেয়েটা। সে সকালে ৪ কোণা টেবিলের চারপাশটা মোড় লাগিয়ে দিল। আবৃত্তি খালি পায়ে হাঁটে বলে বারবার লোকেদের দিয়ে ফ্লোর পরিষ্কার রাখছে। কেবল তাই নয়, এই যে মেয়েটা একটু পরপর পানি খায়, তার পানি খাওয়া দেখে তীব্র পিপাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। পানি খাওয়া গ্লাসটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, অন্যের তৃষ্ণা মিটিয়ে আমার তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছিস? এক কাজ কর, তুই ফালি হয়ে আমার বুকের ভিতরে ঢুকে যা। এটাই তো আর বাদ আছে। তারপর ১ গ্লাস রক্ত আমায় নিয়ে খেতে দে ওকে, যদি এতে তার তৃষ্ণা মিটে। পরক্ষণে শাহরিয়া বেশ বিরক্ত হয়ে উঠে এলো নিজের প্রতি। এই যে নিশ্চয় ১৪-১৫ বছর বয়সী ছেলে নয়। সে প্রেমিকার জন্য ছটফট করবে, তাকে অন্য কারোর সাথে থেকে হিংসে করবে। সে একজন পূর্ণ পুরুষ, তবে কেন এমন অনুভব হচ্ছে তার? নিজের জবাব পেয়ে গেল। তার মনের গহীনে ছোট্ট কুঠুরিতে প্রদীপ জ্বলে বসে থাকা আবৃত্তি ফিসফিস করে কানে কানে বলতে লাগলো, শাহ, আপনি কি জানেন, যখন আপনি কাউকে ভালোবাসবেন, প্রেমে পড়বেন, ভালোবাসবেন, তখন আপনার অনুভূতির উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটাই নামক ভালোবাসা, যা আপনার নির্দিষ্ট ব্যক্তির জন্য ক্ষমতাহীন বানিয়ে দিবে। আপনার সকল চেষ্টা এই আবৃত্তির জন্য ব্যর্থ, কারণ প্রেমিকের অনুভূতি বেহায়া না হলেও প্রেম জমে না। স্মিতার মৃত্যুর জন্য রত্না বেগম কিংবা আদিতিকে নিজেদেরকে খানিকটা দায়ী মনে করেন। স্মিতা আজমিরের স্ত্রী ছিল। পছন্দের মানুষকে বিয়ে করে আজমির কেবল তার সব দায়িত্ব ছিল না, সাথে নিয়েছিল স্বপ্নের দায়িত্ব। বিয়ের ৬ মাসের মাথায় অন্তঃসত্ত্বা হয়েছিল স্মিতা। ওয়াশরুমে পড়ে আঘাত পেয়েছিল। ৭ মাস চলাকালীন সময়ে পা পিছলে পড়ে গেছিল ওয়াশরুমে। কোমরে মাথায় রেখে
মাথায় আঘাত পায়, প্রচুর রক্তক্ষরণ এবং অবচেতন অবস্থায় পড়েছিল। আজমির বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দেয়। বিশেষ কারণে ওয়াশরুমের দরজা বন্ধ রাখতো না স্মিতা। অ্যাটাচ ওয়াশরুম হওয়ার কারণে কোনো সমস্যা হতো না। সেদিন বারবার আজমির রত্না বেগমকে কল দিলে স্মিতাকে দেখে রাখতে বলেছিলেন। রত্না বেগম বারবার খবর নিয়েছিলেন, কিন্তু যখন স্মিতা পড়ে যায় তখন সে ঘুমিয়ে। হুট করে প্রেশার বেড়ে গিয়েছিল তার, তাই আদিতিকে বলেছিল স্মিতার পাশে থাকতে, কিন্তু আদিতি ফোনে ব্যস্ত ছিল বলে ওই ঘরে যায়নি। এত কিছু হয়ে যাবে কে জানতো? যদি জানতো তবে আজমির সেদিন বের হতোই না, কিংবা রত্না বেগম ঘুমাতেন না। নিছক দুর্ঘটনায় মৃত্যু হয় স্মিতার। স্মিতার বাসার মানুষজন পুলিশ কেস করতে চেয়েছিল, কিন্তু পারিবারিকভাবে ঘটনাটা শেষ হয়ে যায়। রত্না বেগমের অসুস্থতা এবং ভিন্ন কিছু কারণে আজমিরের বাসার ড্রয়িং, ডাইনিং এবং রান্নাঘরে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেখানে দেখা যায় স্মিতার রুমে কেউ প্রবেশ করেনি। আজমির যখন এসেছে স্মিতা অবচেতন। সবাই সবটা মেনে নিলেও রত্না বেগমের আত্মগ্লানি যায়নি। তার প্রতিনিয়ত মনে হতো সে যদি ওই মেয়েটার ঘরে ঘুমাতো তবে আজ মেয়েটা জীবিত থাকতো। বিয়ের খবর বাতাসের আগে গন্ধ ছড়ায়। শাহানারা বিয়ের গন্ধটা ঠিক পৌঁছেছে আত্মীয়দের স্বজনদের কানে। তার আজ দুই ফুপু আর তাদের পরিবার এসেছে। মেয়েরা এসে মায়ের সাথেই থাকে। বড় মেয়ে সায়েমা বেগমের দুই ছেলে, বড় ছেলে সিজাত রহমান আর ছোট ছেলে সিয়াম রহমান। স্বামী রয়েছে 4 বছর, দুই ছেলে ডিফেন্সে জব করে। ছোট মেয়েটা নাসরিনের দুই মেয়ে, রাফা আর রিমঝিম। বড় মেয়ে এবার ভর্তি করে দিতে হবে, ছোটটা ক্লাস 10-এ পড়ে। নাসরিনের স্বামী বিদেশে আছে। তারা আসতে পুরো বাড়ি হেসে উঠছে উচ্চস্বরে। আচ্ছা, এবার একটু থামুন, এবার লেখকের কথাটা শুনুন আর একটু ধৈর্য রাখুন। এই যে এত এত চরিত্র গল্প, বুঝতে নিশ্চয় সমস্যা আছে তাই না? মনেও থাকবে না, তাই আপনাদের চাপ কমিয়ে দিছি। আপনারা কেবল মাথায় রাখুন সিজাত রহমান আর রিমঝিমকে। রিমঝিম তার ক্রাশ খাওয়ার একটা বদ অভ্যাস আছে। সে যাকে তাকে দেখে ক্রাশ খায়। আর সিজদা, সুপিয়া খাতুন এবং ফয়সাল সাহেবের পরিবারের সবচেয়ে বড় নাতি হচ্ছে সিজাত। বর্তমান সেনাবাহিনীতে কর্মরত। শাহরিয়ার তার বয়সের তফাৎ মাত্র 6 ঘন্টার। শাহরিয়াকে পরিবারের প্রতিটি বাচ্চা যেন ভালোবাসে, আবদার করে, তেমনি সিজাদের গম্ভীর চেহারা তাকে তার থেকে দূরে দূরে থাকে। অথচ শাহরিয়া আর সিজাদের মধ্যকার বন্ধুত্ব দেখার মতো। বাকি সবার সামনে গম্ভীর সিজাত তার এই ভাইয়ের কাছে ডায়েরির খোলা পাতা। 2 বছর পর মিশন থেকে সিজাত ফিরছে। এবার তার টানা ছুটি চলছে। শাহরিয়া ফিরে ড্রয়িং রুমে তাকে বসতে থেকে দেখে আর উপরে গেল না। আবৃত্তি দুজনের জন্য চা নিয়ে এসেছে। তাকে দেখে ভুরু কুচকে শাহরিয়া জিজ্ঞেস করলো, তুমি কেন, আর লোক নেই? আছে ভাইয়া, আপনাদের কিছু লাগবে না? না, তুমি বিশ্রাম নাও, যাও। সিজাত ভুরু কুচকে তাকিয়ে রইল দুজনের দিকে। শাহরিয়া কুনুই দিয়ে গুঁতো মেরে বলল, ওকে রোগীর মতো ট্রিট করছিস কেন? কারণ ও রোগী, টাইফয়েড হয়েছে, আইভিতে 3 বেলা ইন্দ্র ইঞ্জেকশন নিচ্ছে। আচ্ছা আবৃত্তি, তুমি বসো। আবৃত্তি বসলো। শাহরিয়া কিছুটা বিরক্ত হলো। বিরক্ত কাটাতে সে সিজাতকে প্রশ্ন করলো, তো ছুটিতে বিয়ে করছিস তো? এই জন্য তো এলাম। মানে হচ্ছে শাহানারার পর নিজের বিয়েটা করে নিব ভাবছি। বাপ বেটার শ্বশুরবাড়ি এক হলে মন্দ হয় না। কি আবৃত্তি, তুমি রাজি তো? আবৃত্তি কথাটা বুঝতে পেরেছে বলে মনে হলো না। সে বোকার মতো হেসে বলল, রাজি না থাকার কি আছে?